শেখ হাসিনার ভারত ছেড়ে আরব আমিরাতের শহর আজমানে অবস্থান করার গুঞ্জন আমলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বিষয়টি জানতে দিল্লি ও আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা, তবে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এইসব কথা জানান তিনি। ভারতের দিল্লি ছেড়ে কোথায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ নিয়ে চলছে জোর গুঞ্জন। কখনো বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে, কখনো বা বেলারুশে। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আরব আমিরাতে তার অবস্থান সম্পর্কে যে আলোচনা চলছে সে সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না, তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের কজন মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তা ভারতে পালিয়েছেন সে তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। প্রয়োজনে সে তালিকা দিল্লির কাছে চাওয়া হবে। পলাতকদের জন্য ট্রাভেল পাস দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বিচারের স্বার্থে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। এর আগে ইটালির ভিসা প্রার্থী প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয় বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে তৌহিদ হোসেন জানান, আগামী ডিসেম্বরের মধ্যে 20,000 ভিসা ইস্যুর আশ্বাস দিয়েছে ইটালি। গতি এখনো কম, আমরা চেষ্টা করব যে এই গতিটা যাতে বাড়ে, যাতে করে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা এবং ডক্টর ইউনূস ও শহীদ আবু সাঈদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানি মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এই আদেশ দেন। এছাড়া 28 নভেম্বর উর্মিকে আদালতে তলব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এমন বিতর্কিত ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। এবার মানহানি মামলা হয়েছে লালমনিরহাটের সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া নিহত আবু সাঈদকে জঙ্গি আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি, পরে পুরো ছাত্র আন্দোলনকেই অসম্মানিত করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে মামলায়। উনি শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে এবং এই আন্দোলনকে, যে আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন, এই আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলে আখ্যায়িত করেছে এবং শহীদদেরকে অবজ্ঞা করে যে সন্ত্রাসী বলেছে, এটা মূলত স্পষ্টত মানহানিকর বক্তব্য। 16 বছরের ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনে ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটিকে খাটো করার মাধ্যমে পুরো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে বলে জানান মামলার আইনজীবী। তিনি একজন সক্রিয় আন্দোলনকারী এবং আন্দোলন করতে গিয়ে তিনি কারাবরণ করেছেন এবং এই সরকারের পতনের পর তিনি কারামুক্ত হয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবে যখন আন্দোলন এবং আন্দোলনের শহীদদের নিয়ে বক্তব্য দেওয়া হয়, তখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের এটা মানহানি হয় এবং তারা এটা সংক্ষুব্ধ হন। রোববার উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে বরখাস্ত করে মন্ত্রণালয়। তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা সরকারকে বিপদে ফেলতে চক্রান্তে লিপ্ত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে এই কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি যখন আবু সাঈদকে সন্ত্রাসী বলেন, তখন নিঃসন্দেহে প্রশাসনে এমন ঘাপটি মারা উর্মি অনেক রয়ে গেছে। তারা সরকারের ভালো উদ্যোগকে বাধা দিচ্ছে। তাদের বিষয়ে ইউনূস সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন তিনি।
রিজভী বলেন, বিদেশে পাচার করা কালো টাকার ক্ষমতায় দেশকে অস্থির করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এ সময় সরকারকে প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত করে নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। হাসিনার পুলিশের গুলিবরণ করেছে তাকে বলছে সন্ত্রাসী, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, সচিবালয় থেকে শুরু করে আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন ডক্টর শেখ আব্দুর রশিদ। তাকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী রোববার। সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী ডক্টর শেখ আব্দুর রশিদকে আগামী 14 অক্টোবর থেকে পরবর্তী 2 বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 17 আগস্ট তাকে পদোন্নতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান ও 12 সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকেলে কর্ম কমিশনের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন চেয়ারম্যান সোহরাব হোসাইন এবং সদস্যরা। পিএসসিতে সদস্য রয়েছেন 14 জন। এদের মধ্যে হেলাল উদ্দিন আহমদ এবং শফিকুল ইসলাম এখনও পদত্যাগপত্র জমা দেননি। চেয়ারম্যান হিসেবে 2020 সালের 21 সেপ্টেম্বরে পিএসসিতে যোগ দেন সোহরাব হোসাইন। আগামী বছরের 21 সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসির চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। এছাড়া গত কয়েকদিন ধরে পিএসসির সংস্কারের দাবি জানিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। জামিনে মুক্তি পেয়েছেন সাবেক বন এবং পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রাজধানীর 6 মামলায় শুনানি শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে জামিন দিয়েছে ঢাকার আলাদা 2 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বিএনপি কর্মী মকবুল হত্যা সহ পল্টন থানার 2 এবং খিলগাঁও থানার 4 মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করে আদালত। এর আগে 5 দিনের রিমান্ড চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। 2 পক্ষের শুনানি শেষে জামিন দেওয়া হয় তাকে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় সাবের হোসেন চৌধুরীকে। পরে পুলিশের আবেদনে 5 দিনের রিমান্ড দিয়েছিল আদালত। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। এটি একটি ধিক্কারজনক অধ্যায় আজকে বিচার ব্যবস্থার মাধ্যমে রচিত হলো, যেটি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সাবের হোসেন চৌধুরীকে যে জামিন দেওয়া হয়, আইন এবং আদালত শক্তিশালী হবে, জুডিশিয়ালের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাবের হোসেন চৌধুরীকে 5,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী সহ বিভিন্ন থানার 14টি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 48 দিন রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এই আদেশ দেন। এর আগে আরও কয়েকটি মামলায় 18 দিন রিমান্ডে ছিলেন তিনি। এছাড়া একাধিক মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপমণি 14 দিন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক 24 দিনের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ডিবির সাবেক ডিসি মশিউর রহমানের 7 দিন এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর যাত্রাবাড়ী, নিউ মার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানার 14 মামলায় আসামিদের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন। পরিপূর্ণ শরিয়া মানছে না দেশের শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো। সকালে রাজধানীতে বিআইবিএম আয়োজিত এক সেমিনারে এই অভিযোগ করেন বক্তারা। বলেন, বিগত 1.5 দশকে ব্যাপক দুর্বৃত্তায়নের ফলে ইসলামী ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, দ্রুতই ইসলামী ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি স্বাভাবিক হবে।
দুর্নীতি, অনিয়ম, নামে বেনামে ঋণ ও পাচারের কারণে ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি শরিয়া ভিত্তিক ব্যাংক তারল্য সংকটের কারণে দুর্বল হয়ে পড়েছে। চাহিদা মতো নগদ টাকা দিতে পারছে না অনেক ব্যাংক। এমন পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে বিআইবিএম। এতে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে সাধারণ ব্যাংকের মতো প্রায় একই সুদহার নির্ধারণ করছে। ঋণ পুনর্তফসিলের ক্ষেত্রেও মানা হচ্ছে না শরিয়া আইন। যারা ম্যাথস পিপল, যারা লেম্যান, তাদের কাছে তো প্রশ্ন আসবেই, ইসলামিকে গেলেও যা পাই, কনভেনশনাল গেলেও তাই পাই, তাহলে দুই জায়গাতে যদি একই রকম হয়, হোয়াট এভার দ্য মোড, যে প্রত্যেকটা ইস্যুতে কনভেনশনাল ব্যাংকের জন্য একটা সার্কুলার ইস্যু হবে, ইসলামিক ব্যাংকের জন্য আলাদা সার্কুলার ইস্যু হবে। বাংলাদেশ ব্যাংকে এই সার্কুলারগুলো ইস্যু করার আগে শরিয়া কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটছে কিনা, এই জন্য পাওয়ারফুল একটা শরিয়া বোর্ড থাকবে। আলোচকরা বলেন, ইসলামী ব্যাংকগুলোর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ খেলাপি ঋণ ও তারল্য সংকট। গেল ১.৫ দশকে একটি শরিয়া ভিত্তিক ব্যাংকের প্রায় ৩০ লাখ আমানতকারীর টাকা কয়েকটি পরিবারের কাছে পুঞ্জীবিত হয়েছে। বিগত সরকার ব্যাংকগুলো থেকে শুধু টাকাই লুট করেনি, বরং শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের মূল দর্শনকে ধ্বংস করেছে বলে জানান তারা। আমাদেরকে গত কয়েক বছর ইসলামী ব্যাংকিংকে জিম বানিয়ে রাখা হয়েছিল, এটাকে আলিফে রূপান্তরিত করেন। এবং আপনারা বলেন যে না, আমরা কিছু সময়ের জন্য আমরা দুর্বল ছিলাম, কারণ আমরা ইসলামের যে মটো, ইসলামের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ থেকে দূরে সরে গেছিলাম। আগামী 6 মাস 1 বছরের মধ্যেই বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টরটা একটা শক্তিশালী রূপ ধারণ করবে। আপনারা জানেন বর্তমানে ইসলামী ব্যাংকিং এর অবস্থাগুলো, এর থেকে আমরা মনে করি যে এটার উত্তরণ খুব শিগগিরই হবে, কারণ ইসলামী ব্যাংকিং একটা খুবই স্ট্রং ব্যাংকিং। দেশের আর্থিক খাতের 30% শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে থাকলেও এদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আলাদা কোনো নীতিমালা নেই। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ঢাকা। এবার দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। রোববার দশমী, বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি থাকছে। সকালে ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি। এদিকে পূজায় নিরাপত্তায় কোনো ঝুঁকি দেখছে না ঢাকা মহানগর পুলিশ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, তবে এ নিয়ে সরকার সতর্ক। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই দাবিগুলো পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করেছি যে কি ধরনের পদক্ষেপ নিলে দাবিগুলোর সাথে আমরা কাজ করে যেতে পারি এবং দাবিগুলো অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে কিভাবে ওনাদের সাথে রাষ্ট্র হিসেবে ওনাদের যে যৌক্তিক দাবিগুলো আছে ওই দাবিগুলোকে কিভাবে মেনে নিতে পারি এবং কিভাবে ওনাদের কমিউনিটির স্বার্থকে রক্ষা করা যায়। যেসব মন্দির ও বাড়িঘরে হামলা হয়েছে তাদের আর্থিকভাবে সহায়তার পাশাপাশি আইনগত সহায়তা দেয়া হবে। এছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ কঠিন চিবরদান অনুষ্ঠান যেন নির্বিঘ্নে করতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসবে যাতে বন্ধ না হয়, সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের, নির্বিঘ্নে আনন্দে উৎসব পালনের অধিকার আছে, সেই অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। এদিকে পূজা ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে তিনি কথা বলেন। এই যে পূজা অনুষ্ঠান আমরা অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে এই যে আমাদের যে উপর যে দায়িত্ব কর্তব্য আছে সেটা পালন করবো, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। ঢাকার 253টি মণ্ডপ ঘিরে পূজা কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে ডিএমপি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন পুরোপুরি বাতিলের পক্ষে বিশেষজ্ঞরা রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তারা বলেছেন এই আইন সংশোধনের সুযোগ নেই। আরেক আলোচনায় অনলাইন মাধ্যমের বিভিন্ন আইনে ভুক্তভোগীরা বলেছেন শুধু বাতিলই নয়, আওয়ামী লীগের আমলে যারা হয়রানি হয়েছেন তাদের ক্ষতিপূরণও দিতে হবে। অপব্যবহারের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে জড়িতদের।
2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্যের জেরে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার হন আলোকচিত্রী শহীদুল আলম। এ সময় তাকে নির্যাতনের অভিযোগও রয়েছে। উস্কানিমূলক মিথ্যে ছড়ানোর অভিযোগে জেল খেটেছেন 107 দিন। এখনো পর্যন্ত আমি এই 6 বছর হয়ে গেছে, এখনো চার্জশিট জমা দেওয়া হয়নি, ট্রায়াল তো শুরু হয়নি, এখনো আমি প্রতি মাসে হাজিরা দিচ্ছি। আওয়ামী লীগ সরকারের আমলে শহীদুল আলমের মতো এমন ভুক্তভোগী অনেক। তাদের নিয়ে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠক করে 3টি সংগঠন। হয়রানির শিকার এসব মানুষ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বিতর্কিত আইন বাতিলের দাবি জানান। অপরাধ হয়েছিল কেন আমি সংবাদ সম্মেলন করলাম, তাতে বাংলাদেশ পুলিশের মানহানি হয়েছে। সব মামলাগুলো অবিলম্বে বাতিল করতে হবে। যারা ভুক্তভোগী, যাদের অধিকার হরণ হয়েছে, তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, নিশ্চিত করতে হবে অবিলম্বে। কালক্ষেপণের কোনো সুযোগ নেই। একই দিনে মহাখালীতে সাইবার আইনে নিরাপত্তা ও বাক স্বাধীনতার ভারসাম্য নিয়ে বৈঠকের আয়োজন করে টেলিযোগাযোগ বিষয়ক রিপোর্টারদের সংগঠন টিআরএনবি। সংশ্লিষ্টদের মতে এই আইন সংশোধনের কোনো সুযোগ নেই, পুরোপুরি বাতিল করতে হবে। আসলে আইনটা করা হয়েছিল যাতে কন্টেন্ট নিয়ে আপনার একটা অপরাধ তৈরি করা যায় এবং সেটাতে শাস্তি দেওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন বাক স্বাধীনতার ভারসাম্য রক্ষা করে প্রযুক্তি খাতে নিরাপত্তার জন্য নতুন আইন প্রয়োজন। আমি যখনই ইকোনমিক গ্রোথ চাবো, আমি যখনই টেকনোলজি আনতে চাবো, আমি সাথে সাথে ভালনারেবিলিটি তৈরি হচ্ছে, সেটাকে যখন সিকিউর করতে যাব আমার ইকোনমিক কস্ট যাবে বেড়ে। তাদেরকে দে হ্যাভ টু ব্রিং এ ব্যালেন্স হিয়ার। এটার উপরে কাজ শুরু হয়ে গেছে, চলছে, চলমান আছে এবং আমরা আশা করছি সকল স্টেক হোল্ডারের যে কনসার্নগুলো আছে এগুলোকে অ্যাকোমোডেট করেই ফাইনাল একটা ভার্সনকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সাইবার নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলোর তৎপরতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।